যে অংশটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে প্রাস বলে বাংলায়, আর ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। প্রজেক্টাইল মোশন হচ্ছে মোশন ইন এ প্লেন। আমরা এতক্ষণ পর্যন্ত ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ছিলাম, অর্থাৎ সবগুলি মোশন ইন স্ট্রেট লাইন। মোশন ইন এ প্লেন পড়বার আগে একটা জিনিস একটু আলোচনা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে একটা একটা ডিরেকশনে একটা ডিরেকশন যদি আরেকটা ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেক্ষেত্রে আমরা টু ডাইমেনশনাল মোশন যখন পড়ব তখন প্রমাণ করে দেখানো যায় যে একটা ডিরেকশনের মোশন অন্য ডিরেকশনের মোশনের উপর ডিপেন্ড করে না। মানে যদি ডিরেকশন দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ধরে নিই, পরস্পরের সঙ্গে সমকোণে আছে, সেই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যদি কোনো কণার গতি থাকে, সেই গতির সঙ্গে কিন্তু ওয়াই অক্ষ বরাবর গতির কোনো বলতে পারো ইন্টারাকশন হবে না। অর্থাৎ এক্স অক্ষ বরাবর কণার গতি যেমন গতিসূত্র মেনে চলে সেরকমই চলবে, আর ওয়াই অক্ষ বরাবর সেও আলাদা করে গতিসূত্র মেনে যেগুলো চলার সেগুলো চলবে, একটা আর একটার উপর ডিপেন্ড করবে না। উই ক্যান ট্রিট দেম ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে যখন সেটাকে একসঙ্গে জুড়বো সেটা অন্য কথা। তা আমরা আজকে যেটা পড়বো ঠিক করেছি সেটা হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। প্রাস বা প্রজেক্টাইল আসলে কি না, যখন কোনো একটা বডিকে যদি আর্থের সারফেসের রেসপেক্টে, পৃথিবীর সারফেসের রেসপেক্টে যদি একটা অ্যাঙ্গেল করে ছুড়ে দেওয়া হয় যে কোনো ডিরেকশনে, মানে সবসময় আপওয়ার্ডস অ্যাঙ্গেলে, আমি ডাউনওয়ার্ডস অ্যাঙ্গেলের কথা বলছি না এক্ষেত্রে, মানে অনুভূমিক দিকের সঙ্গে উপরের দিক করে যে কোনো কোণে যদি ছুড়ে দেওয়া হয়, সেই ছুড়ে দেওয়া বস্তুটা যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে বা সেই যে ট্র্যাজেক্টরিটা সাবটেন্ড করবে, যে ট্র্যাজেক্টরি বাংলা হচ্ছে যে যে সঞ্চার পথটা ধরে, মানে যে পথটা ধরে ওই বস্তুটা তার যাত্রা সম্পন্ন করবে, সেই গতিপথটাকে বলা হয় প্রাস বা ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। এবং যে কোনো জিনিস আমরা যে ছোটোবেলা থেকে ঢিল ছুঁড়ে অভ্যস্ত, বল ছোঁড়া হয়, এমনকি তোমার কিছু কিছু স্পোর্টস ইভেন্ট আছে, যেমন শর্ট পুট, মানে পুটিং দ্য শট, এরকম একটা গোল ভারী লোহার বলকে ছোঁড়া হয়। ইভেন যে বিভিন্ন জায়গায় যে শেলিং করা হয়, মানে তোমার যদি ওই একটা কামান থেকে একটা গোলা ছোড়া হচ্ছে, কীরকমভাবে ছুড়লে আমার যেখানে লক্ষ্যবস্তু সেইখানে গিয়ে আঘাত করবে। আমি যদি সরাসরি ছুরি তাহলে কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করবে না। অর্থাৎ ধরো এইটা হচ্ছে কামানের গোলাটা, এটি যদি সোজাসুজি ছুরি, এটা আস্তে আস্তে অভিকর্ষের টানে নিচে নেমে যাবে। তাহলে আমাকে বেশি দূরে ছুটতে গেলে তাহলে কামানের গোলা এইরকম ডিরেকশনে পাঠাতে হবে, দিয়ে এইভাবে গিয়ে এইভাবে নামবে, ঠিক? তাহলে এইভাবে যদি ছুরি তাহলে দেখা যাবে এই গোলাটা অনেক বেশি রাস্তা, অনেক বেশি পথ অতিক্রম করছে। এটাই আমার উদ্দেশ্য। তো তার জন্য এবার হিসেব নিকেশ কীভাবে করব সেটা দেখে নিই। তার আগে এই প্রাসের হিসেব করবার আগে একটা প্রবলেম একটুখানি আলোচনা করি। প্রবলেমটা তোমরা লিখে নাও, লিখে নিলে হিসেব করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা পাহাড়ের মাথা, পাহাড়টা 2 কিলোমিটার উঁচু, 2000 মিটার উঁচু। সেই পাহাড়ের মাথায় একজন দাঁড়িয়ে অনুভূমিক দিকে একটি ঢিল ছুড়ল 10 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটি নিয়ে সে একটা ঢিল ছুড়ল অনুভূমিকভাবে, হরিজন্টালি ছুড়ল। এবার প্রশ্ন হচ্ছে টাওয়ারের হাইট হচ্ছে 2000 মিটার বা 2 কিলোমিটার। এইবার প্রশ্ন হচ্ছে যে কত দূরে গিয়ে ঢিলটা পড়বে, পাহাড়ের যে ফুট অফ দ্য হিল বা পাহাড়ের পাদদেশ থেকে সে কতটা দূরে গিয়ে ঢিলটা পড়বে মাটিতে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত সময় পরে গিয়ে পড়বে। এই দুটো প্রশ্ন। অর্থাৎ এইটা হিসেবটা করতে চাইছি তার কারণ হচ্ছে যে হরিজন্টাল মোশন আর ভার্টিক্যাল মোশন পরস্পরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, সেটা একটু দেখিয়ে নিতে চাইছি। এইরকম ধরো, তোমার এই আছে
এইবার এইখানে একজন দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছে, এই ঢিল ছুঁড়েছে, এইটা এরম গিয়ে পড়েছে, কোথায় পড়েছে জানি না। এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত আমার চাই, আর এই হাইটটা বলে দেওয়া হচ্ছে 2000 মিটার, এই হাইটটা হচ্ছে 2000 মিটার। এবার তোমাদের কাজ হচ্ছে যে এই এটা অর্থাৎ কত সময় পরে পড়বে, আর এই ডিস্টেন্সটা ধরো যদি আমি এক্স বলি, সেই এক্সটা কত, টাইমটাও বার করতে হবে, দূরত্বটাও বার করতে হবে। আর এখানে ছিঁড়েছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে। কিভাবে করব না, কিভাবে করব বলতে, আমার বডিটার উপর ইনিশিয়ালি 10 মিটার পার সেকেন্ড হরাইজন্টাল ভেলোসিটি ইম্পার্ট করা হয়েছে, তার মানে এর কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নেই। নিচের দিকে নাম্বার জন্য অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনে নাম্বার যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা 0। তাহলে আমরা ধরে নিতে পারি এই বডিটার যেহেতু ওয়াই কম্পোনেন্ট 0, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তার যা মোশন, সেই মোশনের ক্ষেত্রে এই বডিটার ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। এবং তাহলে আমাদের এই যে ফর্মুলাটা এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটা তো অভিকর্ষীয় ত্বরণ নিয়ে নামবে, হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ তো এখানে আমার 2000 মিটার দিয়েই দিয়েছে, ইকুয়াল টু হাফ জি 9.8 ইন্টু টি স্কোয়ার। এইটা তার মানে আমার যে টাইম ধরে এটা পড়বে, তার মানে অর্থাৎ একটা ঢিলকে চুপচাপ ছেড়ে দিলে সে যতটা সময় ধরে পড়তো, এখানেও ঠিক ততটা সময় ধরেই পড়বে, সেটাই হচ্ছে আমার সেই টি। তাহলে টি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে, 2000 ইন্টু 2 মানে 4000 বাই 9.8 তার স্কোয়ার রুট এত সেকেন্ড। এটা আমাদের গণক যন্ত্রের সাহায্যে যদি হিসেব করি তাহলে দাঁড়াবে, ক্যালকুলেটরটা দেখছি, নাহলে আপাতত ফোনে করে নি। এটা হবে হচ্ছে 4000 ডিভাইডেড বাই 9.8, এটা তার রুট। Where is the root over sine? $20.20 সেকেন্ড। তাহলে এই সময়টা ধরে পড়বে, এটা একদম ডাইরেক্ট রুট করলে তাই বোধহয় আসছে 4009.8, হ্যাঁ 20.20 সেকেন্ড। তাহলে এই সময় ধরে পড়বে। তাহলে এই সময়ে ও হরাইজন্টাল ডিরেকশনে যতটা রাস্তা গেছে সেই রাস্তাটাই হচ্ছে আমার এক্স। সেই রাস্তাটা কি করে পাবো না, হরাইজন্টাল ডিরেকশনে ইনিশিয়ালি একটা ভেলোসিটি ইম্পার্ট করা হয়েছিল 10 মিটার পার সেকেন্ড, তারপরে কিন্তু আর কিন্তু এর বেগ বৃদ্ধিও পায়নি, হ্রাসও পায়নি। আমি বাতাসের বাধাজনিত যে তার মন্দন বা রিটার্ডেশন সেটাকে অগ্রাহ্য করলাম, তাহলে সে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই সময় ধরে যাবে, অর্থাৎ সে সমবেগে যাবে। তাহলে সমবেগে যদি এতটা রাস্তা সে যায়, সে কতটা দূরত্ব যাবে না, বেগ ইন্টু সময় করলে দূরত্ব পাওয়া যায়। তাহলে এক্স ইকুয়াল টু খুব সহজ 20.20 ইন্টু 10 এত মিটার সামনের দিকে গিয়ে পড়বে। তাহলে 202.0 মিটার সে সামনে গিয়ে পড়বে, অর্থাৎ এক্স ডিস্টেন্সটা হচ্ছে 202.0 মিটার, অর্থাৎ 202.0 মিটার দূরে গিয়ে পড়বে। তাহলে আমি দেখো এই যে হিসেবটা দেখালাম, এই হিসেবটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে দ্য হরাইজন্টাল মোশন ডাজ নট ডিপেন্ড আপন দ্য ভার্টিক্যাল মোশন অ্যান্ড ভাইসি ভার্সা, এবং কেউ কাউকে প্রভাবিত করে না কোনোভাবে, কোনোভাবেই, মানে হরাইজন্টাল মোশনের সঙ্গে ভার্টিক্যাল মোশনের কোনো
বলতে পারো যে রিলেশন বা কোনো কানেকশন নেই। তা আমরা এরপর যে জায়গাটায় যাব সেটা হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইল কি সেটা নিয়ে আলোচনা করেছি আগে, তাহলে প্রজেক্টাইলে সরাসরি ঢুকে পড়ি। তাহলে প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা তার মানে ধরে নিচ্ছি এইরকম একটা বডিকে ছোঁড়া হয়েছে, বডিটা ছোঁড়া হয়েছে এই ডিরেকশানে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং বডিটা ম্যাক্সিমাম এই হাইট, এইটা ধরো ওয়াই হাইট, এই হাইটটা সে উঠছে, বা ওয়াই না দিয়ে আমি ম্যাক্সিমাম হাইট, তো এটাকে এইচ দিয়ে লিখি সুবিধা হবে, এটাকে আমরা এইচ দিয়ে লিখলাম। এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে, ইউ ভেলোসিটিতে ছোঁড়া হয়েছে, আলটিমেটলি বডিটা এইরকম। আচ্ছা, তো এই ইউ এর দুটো কম্পোনেন্ট আমরা রাখবো। এই দিকটা হচ্ছে তাহলে ইউ থিটার দিকটা ইউ কস থিটা, আর এই দিকটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ কস থিটা একটা কম্পোনেন্ট, ইউ সাইন থিটা একটা কম্পোনেন্ট। তাহলে ইউ কস থিটা, এটা এইচ নয় কিন্তু, হ্যাঁ, ইউ কস থিটা। এবার ইউ কস থিটা কম্পোনেন্ট ধরে তার মানে বডিটা অ্যাজ ইফ যেন সমবেগে মুভ করবে, ইট উইল মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আর ইউ সাইন থিটা কম্পোনেন্ট নিয়ে বডিটা একবার সোজা উপরে উঠবে, আবার নিচের দিকে নামবে। এই যে এক্সপ্রেশনটা ইউজ করবো তার জন্য, সেটা আগের দিনের ক্লাসের ক্যালকুলেশনে দেওয়া ছিল বা করানো হয়েছিল। অর্থাৎ একটা বডিকে গ্রাউন্ড থেকে উপরের দিকে ছড়ে দেওয়া হয়েছে সোজাসুজি ভার্টিক্যালি আপওয়ার্ড, এবং তারপর সেটা গ্রেটেস্ট হাইট রিচ করেছে, গ্রেটেস্ট হাইট রিচ করার পর আবার সেটা নেমে এসছে গ্রাউন্ডে। এই যে যাত্রাপথটা, তার বিভিন্ন প্যারামিটার্সগুলো, টাইম কত লাগবে, কতটা হাইট অ্যাটেন্ড করবে, এই সমস্ত হিসেবগুলো আমরা করে রেখেছিলাম আগের দিন। এবং সেখানে দেখেছিলাম গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড এর একটা এক্সপ্রেশন ছিল এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। যদি মনে থাকে বুঝতেই পারছো, আর যদি মনে না থাকে দেখে নিতে পারো, বইতেও দেওয়া আছে, আগের দিনের ক্লাসের ভিডিওতেও দেখতে পাবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, সেখানে ইউ ছিল, তখন আমি বডিটাকে উপরের দিকে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করেছিলাম, সেই জন্য গ্রেটেস্ট হাইটের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমি এখানে ভার্টিক্যাল যে ভেলোসিটি সেটা আর ইউ তো নেই, এখানে ইউ ছিল, এখানে ইউ সাইন থিটা হয়ে গেছে। তাহলে ইউ সাইন থিটার হোল স্কোয়ার বাই 2g হবে, তাহলে এখানে এইচ, তাহলে এর বেলায় এইচ কি দাঁড়াবে, ইউ সাইন থিটার হোল স্কোয়ার বাই 2g। বলে তোমার তার মানে দাঁড়াচ্ছে জিনিসটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এইবার এটা তো গেল গ্রেটেস্ট হাইট, তার মানে এই হাইটটা সে উঠছে এবং তারপরে আবার নামছে, এতটা কতটা সময় লাগবে। সময়ের যে এক্সপ্রেশনটা আমরা আগের দিন বার করেছিলাম, উঠবার জন্য সময় লাগে, এটাকে t1 বলা হয়, টাইম অফ অ্যাসেন্ট, মানে অর্থাৎ উড্ডয়নকাল, বা উড্ডয়নকাল বলবো না, উত্থানকাল, যতটা সময় ধরে সে উঠছে সেটা তাহলে ইউ বাই জি। পতনকাল t2, সেটাও ইউ বাই জি, একই সময় লাগে প্রমাণ করেছিলাম। এবং টোটাল টাইম t ইকুয়াল টু t1 প্লাস t2, টোটাল টাইম অফ ফ্লাইট, বাংলায় বলে মোট উড্ডয়নকাল, সেটা তাহলে 2u বাই জি। এটা হচ্ছে কেবলমাত্র পিওর ভার্টিক্যাল মোশনের জন্য। তাহলে এর বেলায় ইউ শুড বি রিপ্লেসড বাই ইউ সাইন থিটা, কারণ এখানে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে আমার এখানে টোটাল টাইম অফ ফ্লাইট টি, সেটা তাহলে ইউ সাইন থিটা 2u সাইন থিটা বাই জি, টোটাল টাইম অফ ফ্লাইট। এই সময়ের পরে সেই পার্টিকেলটা এসে ভূমি স্পর্শ করছে। তাহলে এইচ পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আর কি দরকার আমাদের, রেঞ্জ দরকার, অর্থাৎ কতটা দূরে গিয়ে পড়বে। দিস ইজ কল রেঞ্জ, বাংলায় বলা হয় সীমা, প্রক্ষেপ সীমা। এই প্রক্ষেপ সীমাটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রেই, কারণ প্রক্ষেপ সীমা গুরুত্বপূর্ণ কারণ ধরো তুমি একটা গোলা বা গুলি ছুটতে চাইছো, সেটা কত দূর গিয়ে টার্গেটকে আঘাত করবে তার সম্বন্ধে যদি ধারণা না থাকে, ইউ কান্ট অ্যাডজাস্ট দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করতে পারবে না। তাহলে সুতরাং এই প্রক্ষেপ সীমার একটা হিসেব আমার চাই।
তাহলে প্রক্ষেপ সীমাটা বার করবো কি করে? প্রক্ষেপ সীমা বার করবার জন্য এটা তো ধরো অনুভূমিক দিক, এই অনুভূমিক দিকে বেগ কত ছিল ইউ কস থিটা, এবং এই অনুভূমিক দিকে কোনো ত্বরণ বা মন্দন নেই, কোনো অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন নেই, তাহলে এই ইউ কস থিটার সমবেগ নিয়ে সেই আর দূরত্ব অতিক্রম করেছে। সময় কত লেগেছে না টি পরিমাণ সময়, অর্থাৎ অনুভূমিক বেগ ততক্ষণই কার্যকর থাকবে যতক্ষণ উল্লম্ব বেগটা কার্যকর থাকবে। উল্লম্ব বেগটা কতক্ষণ কার্যকর ছিল, মানে অর্থাৎ এই পার্টিকেলটা গিয়ে ভূমি স্পর্শ করতে কত সময় নিয়েছিল, মোট উড্ডয়নকাল তার টি। তাহলে এই টি সময়, ক্যাপিটাল টি সময় ধরে সে অনুভূমিক দিকে কণাটা কতটা দূরত্ব এগোলো, দ্যাট শুড বি মাই রেঞ্জ। এটাই আমার প্রক্ষেপ সীমা হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আর ইকুয়াল টু তাহলে ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, পরিষ্কার হিসেব। এবার টি এর ভ্যালুটা আমরা এখানে রিপ্লেস করব, তাহলে ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি, তাহলে 2u স্কোয়ার, আচ্ছা 2u স্কোয়ারের না লিখে শুধু ইউ স্কোয়ার লিখি, ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। দেখো এই এক্সপ্রেশনটা আশা করি বুঝতে কিছু অসুবিধা নেই। 2 সাইন থিটা কস থিটা তোমরা ট্রিগোনোমেট্রি এতদিনে শেষ করে ফেলেছো। 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তার মানে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি, এটাই হচ্ছে আর এর এক্সপ্রেশন। তাহলে আমরা একটা এইচ এর এক্সপ্রেশন পেয়েছি, টি এর এক্সপ্রেশন পেয়েছি, আর আর এর এক্সপ্রেশন পেলাম ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে রেঞ্জ। এবার দেখো সাইন কস এই যে দুটো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এদের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1। তাহলে আমার এই সাইন 2 থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম বা যত বড় হবে আর তত বড় হবে, কিন্তু যত বড় মানে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 1, তার চেয়ে বেশি হতে পারে না। তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু সাইন 2 থিটা ম্যাক্স, এটা তার মানে 1 হতে পারে সর্বোচ্চ। তাহলে সেটা আমরা সাইন কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আমরা ট্রিগোনোমেট্রিতে জানি যে এটা সাইন 90 সঙ্গে সমান। তাহলে 2 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে রেঞ্জটাকে ম্যাক্সিমাম করতে গেলে ইউ তুমি চেঞ্জ ধরো করছো না, তোমার ছোঁড়বার যে স্পিড সেই স্পিডটাকে তোমার আর বাড়ানোর ক্ষমতা নেই। অভিকর্ষজ ত্বরণ জি সেটাও একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড, অভিকর্ষজ ত্বরণের মান কমা বাড়া করে না। তাহলে হোয়াট ইউ ক্যান চেঞ্জ অনলি দ্য ডিরেকশন অফ থ্রোয়িং। তাহলে সেই ডিরেকশন অফ থ্রোয়িংটা যখন 45 ডিগ্রি হবে তখন আর উইল বি ম্যাক্সিমাম, আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে এবং সেই রেঞ্জটা হয়ে যাবে। এইখানে যদি আমি থিটা 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে আর ম্যাক্স তখন পাবো, সেই আর ম্যাক্সের ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। দেখো সেখানে কিন্তু সাইন 2 থিটা ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, সাইন 2 থিটা ভ্যানিশ করে গেছে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে আমরা যত দূরে মানে ওই এই যে দেখবে মিসাইল যেগুলো তৈরি করা হয়, বিভিন্ন মিসাইল বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলগুলো, অন্য মিসাইলগুলো নয়, ব্যালিস্টিক মিসাইলের মানে হচ্ছে যে আমি একটা ভেলোসিটি নিয়ে তাকে প্রজেক্ট করব, সেই মিসাইলটা গিয়ে লক্ষ্যবস্তুতে যে আঘাত করবে সেই লক্ষ্যবস্তুটার দূরত্ব কত হবে সেইটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর ব্যালিস্টিক মিসাইল মানে হচ্ছে যে মিসাইলে আমি একবারই আমি ধাক্কাটা দিয়ে দেবো, হ্যাঁ, পিছনে সেই হাউইয়ের মতো বা রকেটের মতো কোনো বারুদ ভরা থাকবে না যেটা আর কি সেখান থেকে ওকে প্রোপেল করবে, মানে ধাক্কা দিয়ে তাকে নিয়ে গিয়ে টার্গেট ফেলবে, সেরকম মিসাইলের কথা বলছি না। এই মিসাইলটাকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ যে মিসাইলকে কেবলমাত্র একবারই ধাক্কা দেওয়া হয়, সেই ধাক্কাতেই মিসাইলটা একটা আর রেঞ্জ কভার করে। তাহলে সেই রেঞ্জটা কতটা হবে, কত কিলোমিটার হবে, সেটা হিসেব করা হয় এই ফর্মুলার সাহায্যে। আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, মানে ওরা ধরেই নেয় যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই মিসাইলটাকে চার্জ করব, সেই অবস্থায় ইউ কত দিলে কত ইউ ম্যাক্সিমাম আমরা তৈরি করতে পারবো যাতে আর এত পাই,
এই হচ্ছে সহজ হিসেব। এই গেল রেঞ্জ। আর একটা জিনিস বাকি রইল, সেটাকে বলা হয় ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা এবার আসি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা কীরকম না, এই এক্সপ্রেশনগুলো আমার লাগবে, আমি কিন্তু একটু পাশে লিখে রাখি, না হলে অঙ্ক কষতে জায়গা পাবো না। ধরা যাক এই ইকুয়েশনটা এখানে লিখে রাখলাম, h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, r ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই g, আর t ইকুয়াল টু 2u সাইন থিটা বাই g। আর এর এক্সপ্রেশনটা অবশ্য লাগবে না, তবু লিখে রাখলাম। বেশ, এরপর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। বাংলায় বলা হয় সঞ্চার পথের সমীকরণ। অর্থাৎ এই যে এইরকম একটা হাফ রাউন্ডের মতো দেখতে একটা রাস্তা যাচ্ছে, রাস্তা দিয়ে যে যাচ্ছে, সেই রাস্তাটা কীরকম, মানে তোমার সেই রাস্তাটা সার্কুলার, মানে একটা সার্কেলের অংশ না অন্য ইলিপ্টিক্যাল, কীরকম সেইটা বার করাবার জন্য যে মানে তার মানে এই জিওমেট্রিক শেপে তো একটা তার মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থাকবে, সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কীরকম হবে সেটাই আমরা এখান থেকে বার করতে চাইছি। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কীরকম হবে না, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে কোনো একটা পয়েন্টে এই পার্টিকেলটা আছে, সেই পয়েন্টটার জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেটস হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট সেটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই। তাহলে লেট আফটার টাইম টি the particle reaches x, y, t সময় পরে পার্টিকেলটা x, y বিন্দুতে পৌঁছায়। তাহলে এই y উচ্চতা উঠতে সময় লেগেছে t, তাহলে আমরা সেই s ইকুয়াল টু ut মাইনাস হাফ at স্কোয়ার, অর্থাৎ h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী তাহলে ইউ এখানে কত, উপরের দিকের ভেলোসিটি কত, ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস, যেহেতু মন্দন হবে উপরে যখন উঠবে, হাফ জি টি স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন 1। আর 2 নম্বর ইকুয়েশন, এই টি সময় সে ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে এক্স দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এখানে সমবেগে যেহেতু অতিক্রম করছে তাহলে ইউ কস থিটা ইন্টু টি, এটা হচ্ছে তোমার হরিজন্টাল ডিরেকশনে ডিস্টেন্সের যে এক্সপ্রেশন সেটা এইটা। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি ইন টি। হোয়াট ইজ মাই ডিউটি নাও? আমার কাজ হচ্ছে টু এলিমিনেট টি, এই টিকে অপসারণ করতে হবে, অপনয়ন করতে হবে। মাধ্যমিকে যে অপনয়ন প্রক্রিয়া শিখেছি সেই অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করব? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ওই y এর সমীকরণটা আরেকটা বলে দেবেন? y এর সমীকরণটা হচ্ছে s ইকুয়াল টু ut মাইনাস হাফ at স্কোয়ার, অর্থাৎ তোমার কোনো কণা যখন t সময় ধরে মন্দন সহ এগোয় তখন তার সমীকরণ তো s ইকুয়াল টু ut মাইনাস হাফ at স্কোয়ার, সেইটারই ফর্মটা আমি লিখছি। s মানে হচ্ছে দূরত্ব, এখানে উল্লম্ব দূরত্ব কত y, ut ইউটা এখানে উল্লম্ব দিকে বেগ কত ইউ সাইন থিটা, তাহলে ut মাইনাস হাফ at স্কোয়ার থাকে, এ এখানে অভিকর্ষজ ত্বরণ, তাহলে মাইনাস হাফ gt স্কোয়ার। ঠিক আছে? এবার সেই টি সময় ধরেই সে অনুভূমিক থেকে ইউ কস থিটা বেগ নিয়ে এগোচ্ছে, তাহলে ইউ কস থিটা ইন্টু টি সমান এক্স। তার মানে এবার আমি এখান থেকে টি ইকুয়াল টু তাহলে এক্স বাই ইউ কস থিটা পেলাম, এবং উই শুড সাবস্টিটিউট দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন। এই যে মানটা পেয়েছি এটা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি আছে, টি এর জায়গায় তাহলে কি বসাবো, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে এইটা স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে ইউ ইউ ক্যান্সেলস আউট,
তার মানে পরে রইল আমার tan থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। আমি ইচ্ছে করে এই ফর্মে লিখলাম। তাহলে দেখো এটা ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এইরকম একটা ফর্ম কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হচ্ছে এবং ম্যাথামেটিক্যালি দেখানো যায় দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এ আর বি কনস্ট্যান্ট, এইগুলো সবই কনস্ট্যান্ট। আমি থিটা অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে ছুটছি সেটা কনস্ট্যান্ট রেখেছি, সেটা পাল্টাচ্ছি না। ইউ নির্দিষ্ট বেগে ছুটছি সেটাও পাল্টাচ্ছি না। জি কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট রাখার ফলে তাহলে এই পার্টটা গোটাটা কনস্ট্যান্ট হচ্ছে, এই পার্টটা গোটাটা কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে সেই অবস্থায় এর চেহারাটা এই ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার এইরকম একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখাচ্ছে। অ্যান্ড দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। প্যারাবোলার যে জেনারেল ফর্মগুলো শিখেছো বা শিখবে তাইতে দেখবে জেনারেল ফর্ম অফ প্যারাবোলিক ইকুয়েশনে এইরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড ফর্ম হয়, তার মধ্যে এইটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম পড়ে। অর্থাৎ এই যে অংশটা এটা একটা প্যারাবোলার অংশ। মানে আমরা এখান থেকে সঞ্চার পথের যে জিওমেট্রিক নেচারটা, জিওমেট্রিক শেপটা কি সেটা পেয়ে গেলাম। আচ্ছা বলো, প্রশ্ন আছে কিছু তোমাদের? আমাদের টাইম হয়ে গেছে, এরপর তোমাদের অন্য ক্লাস আছে, আমারও অন্য ক্লাস আছে। তোমাদের যদি প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসা করে নিতে পারো, না হলে ইউ ক্যান লিভ দ্য ক্লাস। আছে কোনো প্রশ্ন? বেশ, তাহলে লিভ করো।